একটি লেক যেখানে একবার গেলে নাকি আর কেউ ফিরে আসে না। রহস্যে ঘেরা এই স্থানটিকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে ছড়িয়ে রয়েছে অসংখ্য মৃত্যু, নিখোঁজ হওয়া এবং ভয়ঙ্কর সব ঘটনার গল্প। সবচেয়ে অবাক করার বিষয় হলো আজকের এই গল্পটি একটি সত্য ঘটনা এবং বাস্তব একটি লেককে ঘিরে নির্মিত। মুভিটির আরেকটি বিশেষত্ব হলো এর অনেক দৃশ্য সরাসরি সেই বাস্তব লোকেশনে শুট করা হয়েছে। আর এই বাস্তবসম্মত পরিবেশ ও গা ছমছমে আবহের কারণেই কোরিয়ায় মুভিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গল্পটি শুরু হয় সালমকজি নামের একটি লেক থেকে। আমরা একটি দম্পতিকে দেখি যারা লেকের পাশে ক্যাম্পিং এবং মাছ ধরছিল। হঠাৎ তাদের রেডিও বন্ধ হয়ে যায়। তখন মেয়েটি বলে সে গিয়ে দেখছে। মেয়েটি চলে গেলে ছেলেটি মাছ ধরতে ব্যস্ত ছিল। হঠাৎ করেই মেয়েটি লেকের অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত পাথরের শব্দ শুনতে পায়। এমন সময় ছেলেটি দেখতে পায় তার প্রেমিকা লেকের দিকে হেঁটে যাচ্ছে এবং পানিতে নামছে। সে তাকে থামানোর জন্য দৌড়ে লেকে নেমে যায়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ডেকে ওঠে তার প্রেমিকা এবং জিজ্ঞেস করে সে এত রাতে পানির ভেতর কি করছে। ছেলেটি বুঝতে পারে তার প্রেমিকা তো আসলে লেকের বাইরে ছিল। তাহলে পানির ভেতরে যাকে দেখলো সে কে? এমন সময় লক্ষ্য করে দেখে পানিতে কোনো কিছুই নেই, অর্থাৎ সে যাকে অনুসরণ করছিল সেটি মোটেও কোনো স্বাভাবিক কিছু ছিল না। এরপর ছেলেটি লেকের মধ্যে একটি মেয়ের আত্মা দেখতে পায়। সেই আত্মা তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। ছেলেটিকে বাঁচানোর জন্য মেয়েটিও তার পেছনে লেকে ঝাঁপ দেয়। এরপর তাদের সাথে কি পরিণতি হয়েছিল তা সহজেই অনুমান করা যায়। এরপর গল্প কয়েকদিন পরে এগিয়ে যায়। আমরা সুইং নামের এক তরুণীকে দেখি যে একটি কোম্পানির পরিচালক হিসেবে কাজ করে। সে ঘুমিয়েছিল। এমন সময় সে একটি কণ্ঠ শুনতে পায় যে বারবার লেক বলে ডাকছিল। তখনই সে জেগে ওঠে এবং তার মুখে উদ্বেগের ছাপ দেখা যায়, যেন সে কোনো দুশ্চিন্তায় ভুগছে। আসলে সুইং এমন একটি কোম্পানিতে কাজ করে যারা গুগল ম্যাপের জন্য ছবি সংগ্রহ ও লোকেশনের ডেটা প্রস্তুত করে। যেসব জায়গায় ছবি গুগল ম্যাপে নেই সেখানে গিয়ে তারা 360 ডিগ্রি ছবি তোলে, বিভিন্ন তথ্য পরিমাপ করে এবং সেগুলো আপলোডের জন্য প্রস্তুত করে। সবকিছু অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়, কেননা কোনো ভুলের সুযোগ নেই। সেদিন ছিল সাপ্তাহিক ছুটি, তাই বেশিরভাগ কর্মী আসেনি। কিন্তু হঠাৎ কোম্পানির পরিচালক একটি জরুরি মিটিং রাখেন, কারণ তারা আগে ক্যাপ্টেন ইউ এবং তার দলকে সালমকজি লেকের ছবি তুলতে পাঠিয়েছিল। কিন্তু তারা যে ছবিগুলো তুলেছিল সেগুলো ছিল অত্যন্ত অদ্ভুত ও ভয়ঙ্কর। সেই ছবিগুলোর মধ্যে এমন কিছু দেখা গিয়েছিল যা সবাইকে আতঙ্কিত করে তোলে। ফলে কোম্পানির সিও এবং গুগলের পক্ষ থেকে প্রচন্ড চাপ আসতে থাকে যে এমন ছবি কিভাবে আপলোড করা হলো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ছবিগুলো কারো অনুমোদন ছাড়াই আপলোড হয়ে গিয়েছিল। সাধারণত এই ধরনের প্রকল্পে প্রতিটি ছবি যাচাই বাছাই করার পরেই প্রকাশ করা হয়, কিন্তু এই ছবিগুলো হঠাৎ করেই আপলোড হয়ে যায়। পরে পরিচালক কোনোভাবে সেগুলো সরিয়ে ফেলেন। আরো আশ্চর্যের বিষয় হলো ছবিগুলো কোম্পানির নাম ব্যবহার করে আপলোড করা হয়েছিল, অথচ কোম্পানির কেউই তা অনুমোদন করেনি। তাই মামলা, জরিমানা বা নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তাদের দ্রুত এই এলাকার সম্পূর্ণ লোকেশন, জিপিএস তথ্য এবং অন্যান্য ডেটা আবার যাচাই করতে হবে। মিটিং এ সবাইকে সেই ছবিগুলো দেখানো হয়। সেখানে দেখা যায় সালমকজি লেকের পানির মধ্যে এক ভয়ঙ্কর চেহারার মেয়ের আত্মা দাঁড়িয়ে আছে। গুগল এই ধরনের ছবি গুগল ম্যাপে রাখতে চায়নি, তাই তারা ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দেয়। পরিচালক আরো জানান ছবিগুলোতে কোনো ধরনের সম্পাদনা, ফটোশপ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, অর্থাৎ ছবিগুলো সম্পূর্ণ বাস্তব ছিল। ফলে প্রশ্ন ওঠে আসলে ছবিগুলোতে যা দেখা গেছে সেটি কি? এখন তাদের নতুন কাজ হলো দলের কাউকে আবার সেই লেকে গিয়ে নতুন করে ছবি তুলতে হবে, যেন সেগুলো ভৌতিক ছবিগুলো পরিবর্তে গুগল ম্যাপে আপলোড করা যায়। কারণ ওই এলাকার রাস্তা ও দিক নির্দেশনা সম্পর্কে এখনো সঠিক তথ্য গুগল ম্যাপে নেই। এখন পরিচালক তার টিমের কাউকে সালমকজি লেকে গিয়ে নতুন ছবি তুলে আনতে বললেন, কিন্তু কেউই সেখানে যেতে রাজি ছিল না, কারণ সেদিন ছিল সপ্তাহের ছুটি। তখন সুইং নিজেই স্বেচ্ছায় সেখানে যাওয়ার দায়িত্ব নেয়। এতে পরিচালক বেশ অবাক হয়ে যান, কারণ সুইং এর তো ছুটি পাওয়ার কথা ছিল, কিন্তু সে বলে তার কাছে দায়িত্ব আগে। তবে আসল কারণ ছিল অন্য। আসলে প্রথমে সেখানে যাওয়ার কথা ছিল সোয়েনেরই, কিন্তু সে তার সহকর্মী ক্যাপ্টেন ইউ কে পাঠিয়েছিল। ক্যাপ্টেন ইউ সালমকজি লেকের ছবি তুলতে গিয়েছিল, কিন্তু সেই দিনের পর থেকেই সে যেন নিখোঁজ হয়ে যায়। কোনো ফোন ধরছে না সে, এমনকি মেসেজেরও জবাব দিচ্ছিল না। এদিকে অফিসেও ফিরে আসেনি, যদিও অন্যরা ভেবেছিল সে হয়তো অসুস্থ। এরপর অফিসের বাইরে সুইং এর সঙ্গে তার সাবেক প্রেমিক কিটের সঙ্গে দেখা হয়। সে সুইং কে সালমকজি লেকে যেতে নিষেধ করে, কারণ জায়গাটি খুবই বিপজ্জনক। কিন্তু সুইং তার কথা শোনে না। সে বলে এই চিন্তা তার অনেক আগেই করা উচিত ছিল। এরপর আমরা সুইং এর সঙ্গে যাওয়া দলের সদস্যের সঙ্গে পরিচিত হই। দলে ছিল দুই নতুন সদস্য, সেজং ও চংবিং, আর ক্যামেরাম্যান খংজু এবং তার বড় ভাই খংতে। সবাই একটি ভ্যানে নিজেদের সরঞ্জাম গুছিয়ে সালমকজি লেকের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে সেজং লেকটিকে ঘিরে প্রচলিত নানা ভৌতিক কাহিনী শোনাতে থাকে। সেই গল্পগুলোর মধ্যে ছিল কয়েকদিন আগে নিখোঁজ হওয়া সেই দম্পতির ঘটনাও, যাদের আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। গুজব ছিল তারা দুজনেই লেকে ডুবে মারা গেছে, আর তাদের মৃতদেহ এখনো পাওয়া যায়নি। সেজং আরো বলে পানির আত্মাগুলো সাধারণ আত্মার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়। তারা মানুষকে প্রলুব্ধ করে নিজের পিছনে পানিতে নিয়ে যায়।
এবং পরে ডুবিয়ে মেরে ফেলে। একবার তাদের ফাঁদে পড়লে আর বাঁচার উপায় থাকে না। এই কথা শুনে খুন্তে হেসে বলে সে আগে নৌবাহিনীর বিশেষ উদ্ধার ইউনিটে কাজ করত, তাই ডুবে যাওয়ার ভয় নাই তার, আর সে নাকি আত্মার চেয়েও দ্রুত সাঁতার কাটতে পারে। এরপর সালমকজি লেক সম্পর্কে আরো কিছু গুজব জানা যায়। সেজং জানায় অনেক আগে এই জায়গাটি ছিল একটি প্রাচীন কবরস্থান, পরে সরকার কবরগুলোকে না সরিয়ে পুরো এলাকা পানিতে ডুবিয়ে দেয়, ফলে সেখানে সমাহিত মৃতদের আত্মারা এখনো সেই লেকে ঘুরে বেড়ায়। বলা হয় অসংখ্য আত্মার মিলনেই যেন এই লেকের সৃষ্টি হয়েছে। এমনকি লেকটির নামের অর্থ হলো জীবন ও মৃত্যুর মাঝে সেতু বা পরপারের স্থান। তবে খংজু এসব গল্প বিশ্বাস করত না, তার মতে সবই মন গড়া কাহিনী। কিন্তু সুইং এর মুখের উদ্বেগ দেখে মনে হচ্ছিল সে যেন কিছু জানে, যেন এসব গল্পের সত্যতা সম্পর্কে তার ধারণা আছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারা লেকের কাছে পৌঁছে যায়। পার্কিং করার সময় তারা হঠাৎ পাথর দিয়ে তৈরি এক টাওয়ার ধাক্কা দেয়। অদ্ভুত ব্যাপার হলো মনে হচ্ছিল সেটি যেন আচমকা তাদের সামনে এসে হাজির হয়েছে। তাদের গাড়ির পেছনের দিক থেকে টাওয়ারটিতে ধাক্কা লাগে দেখে মনে হচ্ছিল এটি কোনো পূজার স্থান বা বিধির মতো টাওয়ারের উপরে চালও রাখা ছিল। গাড়ি সামনে এগোতেই কিছু পাথর নিচে পড়ে যায়। ঠিক তখনই সেখানে এক বৃদ্ধ এসে উপস্থিত হয়। তিনি সুইং ও তার দলবলকে বকাঝকা করতে থাকেন। বৃদ্ধ জানান তিনিও একসময় এই লেকে পড়ে গিয়েছিলেন এবং প্রায়ই মরতে বসেছিল, কিন্তু তিনি যখন সুইং এর দিকে তাকান তখন হঠাৎ চুপ হয়ে যান। আরো অদ্ভুত বিষয় ছিল তিনি যেন আগেই জানতেন সুইং কাউকে খুঁজতে এখানে এসেছে। তিনি সুইংকে একটি পাথর দিয়ে বললেন সেটি টাওয়ারের উপর রাখতে, যদি পাথরটি নিচে না পড়ে তাহলে তার ইচ্ছা পূরণ হবে। এটি সাধারণত কোরিয়ান লোকবিশ্বাসের একটি প্রচলিত রীতি। সুইং যখন পাথরটি টাওয়ারের উপর রাখে তখন হঠাৎ একটি কালো ভয়ঙ্কর হাত এসে তার হাত চেপে ধরে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটি অদৃশ্য হয়ে যায়। অন্য কেউ এই দৃশ্যটি দেখতে পায়নি, তাই সুইং ভাবে হয়তো সে ভুল দেখেছে। এরপর বৃদ্ধা বাকিদেরও টাওয়ারের উপর পাথর রেখে ইচ্ছা প্রকাশ করতে বলেন। তার মতে এটি তাদের মঙ্গলের জন্যই হবে। একটি বিষয় পরিষ্কার ছিল, বৃদ্ধা সুইংকে দেখে ভীষণ বিস্মিত হয়েছিল, যেন তিনি অদ্ভুত কিছু দেখছেন। এরপর সুইং সবাইকে সরঞ্জাম নামাতে বলে। তারা একটি ভাসমান নৌকাও সঙ্গে এনেছিল। সুইং চেয়েছিল দ্রুত কাজ শেষ করে লেকের ছবি তুলে ফিরে যেতে, কিন্তু সে বুঝতে পারে দলের অন্য সদস্যদের উদ্দেশ্য ছিল একটু ভিন্ন। একটি বাক্স মাটিতে পড়ে গেলে তার ভেতর থেকে অনেক কেঁচো বেরিয়ে আসে। আসলে খংতে সেখানে মাছ ধরার পরিকল্পনা করেছিল, তাই সে সঙ্গে করে টোপ হিসেবে কেঁচো এনেছিল। অন্যদিকে সেজং এবং চংবিনেরও আলাদা পরিকল্পনা ছিল। সেজং জানায় তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে সে আত্মা ও অদ্ভুত ঘটনা নিয়ে ভিডিও আপলোড করে, তাই তারা মূল কাজের চেয়ে রহস্যময় ঘটনাগুলো খুঁজতেই বেশি আগ্রহ হয়েছিল। এতে সুইং খুব রেগে যায়। সে সবাইকে বলে আগে যে কাজের জন্য তারা এসেছে সেটি শেষ করতে হবে, পরে যে যার মতো ইচ্ছে যা খুশি করতে পারবে। এরপর সবাই জিপিএস এর সাহায্যে সেই নির্দিষ্ট লোকেশনটি খুঁজে বের করার কাজ শুরু করে। তারা সেই নির্দিষ্ট জায়গাটি খুঁজছিল যেখানে গুগল ম্যাপের ছবিতে রহস্যময় আত্মাটি দেখা গিয়েছিল। কিন্তু সমস্যার বিষয় হলো ছবিটি জিপিএস লোকেশন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। শুধু তাই নয়, তাদের জিপিএস ডিভাইসও কাজ করা বন্ধ করে দেয়। মনে হচ্ছিল রাস্তা এবং পুরনো লোকেশনটাই যেন হঠাৎ করে মানচিত্র থেকে মুছে গেছে। ঠিক তখনই হঠাৎ করে ক্যাপ্টেন ইউ সেখানে এসে হাজির হয়। সে সুইং এর হাত থেকে জিপিএস ডিভাইসটি নিয়ে হনহন করে পানির ভেতরে চলে যায়। আশ্চর্যের বিষয় এরপরই ডিভাইসটি আবার কাজ করতে শুরু করে। ক্যাপ্টেন ইউ জানান তার সঙ্গেও আগেরবার এমনই ঘটনা ঘটেছিল। ক্যাপ্টেন ইউ কে সুস্থ অক্ষত দেখে সুইং খুব খুশি হয়, কিন্তু তার আচরণ ছিল অদ্ভুত। সুইং যখন জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল, তখন সে শুধু রহস্যময় একটি হাসি দিয়ে বলে পরে সব বলবে। এদিকে চংবিং ও সেজং লেকের পাশে ছবি তুলছিল। তারা কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পায়। লেকের ধারে তারা কবর ফলকের মতো একটি পাথর খুঁজে পায়, আর পানিতে এমন একটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল যা সেখানে থাকা কারো সঙ্গে মেলে না। এরপর ক্যাপ্টেন ইউ এবং সুইং সবাইকে দ্রুত কাজ শেষ করে সেখান থেকে চলে যেতে বলে। তারা খংতের পিঠে একটি 360 ডিগ্রি ক্যামেরা লাগিয়ে তাকে বনের দিকে পাঠায়, যেন সে পথ এবং আশেপাশের এলাকা ট্র্যাক করতে পারে। সুইং মনিটরে বসে ক্যামেরার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। একসময় সে দেখতে পায় খংতে যে পথে যাচ্ছে সেখানে একটি কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যে সেটি অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পরে সুইং আবারও সেই ছায়া দেখতে পায় এবং ওয়াকিটকির মাধ্যমে খংতেকে ফিরে আসতে বলে, কিন্তু খংতে মনে করে হয়তো সুইং ভুল দেখেছে, তাই সে কথাবার্তা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে থাকে। এরপর সে নিজেই সেই ছায়াটিকে দেখতে পায় যা লেকের ধারে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। তবুও সে মনে করে হয়তো তার চোখের ভুল, তাই সেই বিষয়টি যাচাই করতে লেকের ধারে যায়। পানির দিকে তাকিয়ে সে ভয়ঙ্কর একটি ব্যাপার লক্ষ্য করে। সে নড়াচড়া করলেও পানিতে তার প্রতিচ্ছবি স্থির ছিল। তবু সে নিজেকে বোঝানোর চেষ্টা করে হয়তো সে বিভ্রমে ভুগছে। এদিকে সুইং মনিটরে দেখে খংতের পেছন থেকে তারই মতো দেখতে আরেকটি অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে খংতেকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু খংতে বিরক্ত হয়ে ওয়াকিটকি বন্ধ করে দেয়। ঠিক তখনই হঠাৎ একটি মানুষের মাথার মতো বস্তু তার উপরে এসে পড়ে। আতঙ্কে সে পিছলে লেকে পড়ে যায়। তার কোনো সাড়া না পেয়ে সুইং সেখানে ছুটে যায়। লেকের পানিতে সে বিশাল এক জট পাকানো চুলের স্তূপ দেখতে পায়, যেন কারো মাথা পানির উপর ভাসছে। কৌতূহল বশত সে পানিতে নেমে সেটি পরীক্ষা করতে যায়, কিন্তু ঠিক তখনই খংজু
তাকে থামিয়ে দেয়। খংতে ভয়ে কাঁপছিল। সে সবাইকে জানায় তার উপর সত্যি একটি মানুষের মাথা এসে পড়েছিল। এদিকে খংজু সেই মাথার মতো জিনিসটি খুঁজে পায়। পরে জানায় যার চুলের গুচ্ছের ভেতরে আসলে একটি চাল ভর্তি বাটি ছিল। খংজু সেটি মাটিতে ছুঁড়ে মারতেই বাটি ভেঙে যায় এবং চাল চারদিকে ছড়িয়ে পড়ে। সম্ভবত এটি কোনো ধর্মীয় নিবেদন বা উৎসর্গের অংশ ছিল, কিন্তু খংতে দাবি করে তার উপরে যে মাথাটি পড়েছিল সেটি একেবারে আসল মানুষের মাথার মতো ছিল। পরে তারা তোলা ছবি ও ভিডিওগুলো ভালো করে পরীক্ষা করে দেখে আশেপাশে গাছগুলোতে বিভিন্ন জায়গায় চুলের গুচ্ছ ঝুলছে। তখন সেজং বলে এগুলো একটি কালো জাদুর রিচুয়ালের চিহ্ন। অনেকের বিশ্বাস অনুযায়ী এই রিচুয়াল করা হয় লেকের আত্মাদের ডেকে আনার জন্য। এসব কথা শুনে সুইং খুব ভয় পেয়ে যায়। সে পরিচালককে ফোন করে বলে তারা অন্য কোনো দিন এসে কাজটি শেষ করবে, কিন্তু পরিচালক তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে সুইংকে সেখানে থেকে কাজ চালিয়ে যেতে হয়। আরেকটি সমস্যা ছিল খংতে যে 360 ডিগ্রি ক্যামেরাটি ব্যবহার করছিল সেটি লেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। পরিচালক তাদের জন্য নতুন একটি ক্যামেরা পাঠিয়েছিল, কিন্তু সেটি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। অন্যদিকে খংতে ভয়ে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করছিল তার উপর এসে পড়েছিল একটি কাটা মাথা। এরপর ক্যাপ্টেন ইউ সবাইকে জানায় লেকে পড়ে যাওয়ার সময় খংতে সম্ভবত জিপিএস ডিভাইসটিও পানিতে ফেলে দিয়েছিল। এই ডিভাইস প্রতিটি ছবিকে তার সঠিক লোকেশনের সঙ্গে যুক্ত করে। এটি ছাড়া তাদের ছবি তোলা কোনো লাভই নেই। তাই ক্যাপ্টেন ইউ সিদ্ধান্ত নেয় খংতে এবং খংজুকে আবার লেগে গিয়ে জিপিএস ডিভাইসটি খুঁজে বের করতে হবে। এর কিছুক্ষণ পর সুইং এর সাবেক প্রেমিক কিটে ফোন করে জানায় সে নিজেই নতুন 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে তাদের কাছে আসছে। এ সময় সুইং জানায় ক্যাপ্টেন ইউকে খুঁজে পাওয়া গেছে। এর কিছুক্ষণ পর সুইংকে লেকের ধারে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে পানির দিকে তাকিয়েছিল। হঠাৎ পেছন থেকে ক্যাপ্টেন ইউ এসে তাকে চমকে দেয়। সুইং আবারও জানতে চায় সে এতদিন কোথায় ছিল, কিন্তু ক্যাপ্টেন কোনো উত্তর দেয় না। বরং সে বলে সুইং যে পাথরটি টাওয়ারের উপর রেখেছিল তার ইচ্ছা নাকি পূরণ হয়ে গেছে। কথাটি শুনে সুইং এর আরো অস্বস্তি হয়, কারণ বিষয়টি খুবই অদ্ভুত ছিল। এরপরে সুইং আর কিছু জিজ্ঞেস করতে পারে না, কারণ খংতে এবং খংজু সেখানে এসে জানায় তারা এখনো জিপিএস ডিভাইসটি খুঁজে পায়নি। তখন ক্যাপ্টেন ও খংতেকে সঙ্গে নিয়ে আবার ডিভাইসটি খুঁজতে বের হয়, কারণ ডিভাইসটি যদি দীর্ঘ সময় পানির নিচে থাকে তাহলে সেটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, আর তখন নতুন ছবি তোলার কোনো অর্থই থাকবে না। এভাবেই রাত নেমে আসে। আমরা চংবিংকে দেখি সে সঙ্গে একটি বিশেষ ক্যামেরা এনেছিল। কথায় আছে এই ক্যামেরায় নাকি আত্মা বা অদ্ভুত সত্তার উপস্থিতি শনাক্ত করতে পারে। কোনো আত্মা কাছাকাছি থাকলে ক্যামেরায় স্টিক ফিগারের মতো রেখা বা অবয়ব দেখা যায়, কিন্তু তখন পর্যন্ত ক্যামেরার কোনো আত্মার উপস্থিতি ধরা পড়েনি। এদিকে সুইং ভীষণ উদ্বিগ্ন ছিল, কারণ ক্যাপ্টেন ইউ এবং খংতে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। সে বারবার ক্যাপ্টেন ইউকে ফোন করতে থাকে। কিছুক্ষণ পর সে ফোনের রিংটোন শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করতে করতে প্রায় লেকের ভেতর ঢুকে যাচ্ছিল। ঠিক তখন তার পায়ে একটি মেমোরি কার্ডের উপরে পড়ে, যেটি ছিল ক্যাপ্টেন ইউ এর। অন্য সদস্যরা ফিরে এসেছিল, কিন্তু ক্যাপ্টেন ইউ এর কোনো খোঁজ ছিল না। মেমোরি কার্ডের ছবিগুলো পরীক্ষা করে তারা অবাক হয়ে যায়। ছবিগুলো যেন অন্য কোনো জগতের ছিল। একটি ছবিতে দেখা যায় শুরুতে দেখা সেই পাথরের টাওয়ারটি লেকের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে টাওয়ারটি তো লেকের বাইরে ছিল। আরো ভালোভাবে ছবিগুলো দেখার পর সুইং বুঝতে পারে ক্যাপ্টেন ইউ যেন সেই পাথরের টাওয়ারটি ধ্বংস করার চেষ্টা করছিল। এরপর কিটে ফোন করে সুইংকে এক ভয়ঙ্কর খবর জানায়। ক্যাপ্টেন ইউ আসলে নিখোঁজ ছিল না, সে হাসপাতালে ভর্তি ছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো গত রাতেই তার মৃত্যু হয়েছে। ঠিক তখনই ফোনে সুইং এর সিগন্যাল কেটে যায়। প্রথমে তো সুইং বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরে যাচাই করে দেখে কিটের কথা সত্য। তখন সে বুঝতে পারে শুরু থেকে ক্যাপ্টেন ইউ এর আচরণ অস্বাভাবিক ছিল, আর সেই ভৌতিক হাসি, রহস্যময় কথাবার্তা আর ইচ্ছা পূরণ হওয়ার কথা বলা সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছিল যে সে আর মানুষ ছিল না, বরং তাদের সঙ্গে ছিল তার আত্মা। এদিকে এসব কিছু না জেনেই খংজু ও অন্যরা লেকে পাথর ছুঁড়ে মজা করছিল, কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ পাথর পানিতে পড়ার পর যে ধরনের শব্দ হয় সেটি যেন থামছিলই না। মনে হচ্ছিল শব্দটি অনন্তকাল ধরে চলতেই থাকবে। হঠাৎ লেকের ধার থেকে কিছু একটা উড়ে এসে তাদের একমাত্র ক্যাম্পিং লাইটে আঘাত করে। সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে যায়। তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে জিনিসটি ছিল একটি মৃত কাক। এতে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে কিছুক্ষণ পর। সেজং এর ব্যাগের ভেতর থেকে হঠাৎ শব্দ আসতে শুরু করে। সে জানায় শব্দটি আসছে তার তথাকথিত গোস্ট রেডিও থেকে, যেটি আগে কখনো এমন আচরণ করেনি। ভয়ে ভয়ে সে রেডিওটি বের করে। ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, তোমরা কয়জন আছো? খংজু মনে করে কেউ হয়তো মজা করছে। সে রেডিওটি নিয়ে চ্যালেঞ্জ করে যদি সত্যি সে কোনো আত্মা হয় তাহলে প্রমাণ দিতে। সে আরো বলে যদি সত্যি সে লেকে ডুবে মারা যায় তাহলে সে মৃত কাকও নিশ্চয়ই সেই ছুঁড়ে মেরেছে। কিন্তু কণ্ঠস্বরটি এসবের কোনো উত্তর দেয় না। সে শুধু একটা কথায় বারবার বলতে থাকে, তোমাদের কারণে আমার মৃত্যু হয়েছে। এই কথা শুনে সুইং ভীষণ ভয় পেয়ে যায়। সে রেডিও বন্ধ করে সবাইকে দুজন করে দলে ভাগ করে নিখোঁজ ক্যাপ্টেন ইউ এবং খং থেকে খুঁজতে পাঠায়। সুইং ও খংজু একদিকে যায় আর চংবিং ও সেজং অন্যদিকে। এদিকে দেখা যায় ক্যাপ্টেন ইউ খং থেকে লেকের মাঝখানে নিয়ে এসেছে, কিন্তু খংতে বুঝতেই পারেনি সে এতদূর চলে এসেছে। এরপর হঠাৎ করেই ক্যাপ্টেন ইউ অদৃশ্য হয়ে যায়। ভয়ে খংতে টর্চ জ্বালিয়ে বের হওয়ার পথ খুঁজতে থাকে। এরই মধ্যে সে একটি ছায়া দেখতে পায়, যা মুহূর্তেই মিলিয়ে
যায়। এরপর সে টর্চের আলো লেকের পানিতে ফেলতেই তার গা শিউরে ওঠে। সে দেখে পুরো লেক জুড়ে অসংখ্য মৃতদেহের মাথা ভেসে আছে এবং সেগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ধরেছে। ঠিক তখনই একটি মেয়ের আত্মা পানির ভেতর থেকে উঠে এসে তার উপর আক্রমণ করে। অন্যদিকে চংবিং ও সেজং এর বিশেষ ক্যামেরায় একটি আত্মা ধরা পড়ে। আত্মাটি দেখতে ঠিক ক্যাপ্টেন ইউ এর মতো। সেও একই পাথরের টাওয়ারের উপর পাথর রাখছিল যেটি তারা লেকের পাশে দেখেছিল। এদিকে সুইং বুঝতে পারেনি যে সেও ধীরে ধীরে চলে এসেছে লেকের ভিতরে। খংজু কিনারে পৌঁছে যায়। চারপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে সে একটি গাছে ঝুলে থাকতে দেখে খংতের মৃতদেহ। ভাইয়ের লাশ দেখে খংজু কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় একটি মেয়ের আত্মা চংবিং ও সেজং এর উপর আক্রমণ করে। তারা প্রাণ ভয়ে দৌড়ে সুইং ও খংজুর কাছে চলে আসে। খংতের মৃতদেহ দেখার পর সবাই বুঝতে পারে পরিস্থিতি তাদের ধারণার চেয়ে অনেক বেশি ভয়াবহ। এদিকে নতুন 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে অবশেষে এলাকায় পৌঁছে যায় কিটে, কিন্তু সে পথ হারিয়ে ফেলে। পথ খুঁজতে গিয়ে সে একটি বাড়ির সামনে আসে। হঠাৎ করেই বাড়ির দরজা খুলে যায় এবং কেউ একজন এক বৃদ্ধাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। কিটে দ্রুত গিয়ে তাকে সাহায্য করে। বৃদ্ধাকে দেখে বোঝা যায় তিনি সেই মহিলা যাকে শুরুতে দেখা গিয়েছিল এবং যিনি সুইংকে দেখে বিস্মিত হয়েছিলেন। কিন্তু বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে কিটে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেনি। যে হাতটি বৃদ্ধাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল তার আঙুলগুলো ছিল সম্পূর্ণ কালো। সেটি কোনো স্বাভাবিক মানুষের হাত ছিল না। বৃদ্ধা কিটেকে জানায় বাড়ির ভেতরে থাকা মেয়েটি তার নিজের মেয়ে। একদিন সে সালমকজি লেকের পাড়ে গিয়েছিল, তবে কোনোভাবে বেঁচে ফিরেছে সে। কিন্তু সেই ঘটনার পর থেকে তার স্বভাব সম্পূর্ণ বদলে গেছে। সে অস্বাভাবিক রাগী হয়ে উঠেছে, এমনকি আর আগের মতো নেই। কিটে রাস্তার কথা জিজ্ঞেস করার আগেই বৃদ্ধা তাকে বলে দেন তিনি জানেন কিটে সালমকজি লেকে যাচ্ছে, ঠিক যেমন তিনি আগে সুইংকে বলেছিলেন সে কাউকে খুঁজতে সেখানে এসেছে। এদিকে খংজু তার ভাইয়ের খংতের মৃত্যুর কারণে গভীর শোকে ভেঙে পড়েছিল। তার বিশ্বাস ছিল এই সব কিছুর জন্য ক্যাপ্টেন ইউই দায়ী। সে প্রতিশোধ নিতে চেয়েছিল। তখন সুইং বাধ্য হয়ে সত্যিটা জানায়। সে বলে আসল ক্যাপ্টেন ইউ ইতিমধ্যেই মারা গেছে। এতক্ষণ যাকে তারা দেখছিল সে আসলে একটি আত্মা যে ক্যাপ্টেন ইউ এর রূপ ধারণ করে আমাদের কাছে এসেছিল। সেজং আরো বলে খংতের মৃত্যু হয়েছে কারণ সে লেকের ভেতরে পড়েছিল, আর এই লেকে একবার ঢুকে পড়লে কেউ আর বাঁচতে পারে না। ঠিক তখনই হঠাৎ ক্যাপ্টেনও আবার উপস্থিত হয়। সে দুটি পাথর একসঙ্গে ঢুকিয়ে দিয়ে অদ্ভুত শব্দ করছিল, যেন ইচ্ছাকৃতভাবেই তাদের উস্কে দিচ্ছে। ক্যাপ্টেনকে দেখে খংজুর রাগ চরমে পৌঁছে যায়। সে তাকে হত্যা করার উদ্দেশ্যে তার পেছনে দৌড়াতে শুরু করে। সবাই তাকে থামানোর চেষ্টা করলেও সে কারোর কথা শোনেনি। আত্মাটি ধীরে ধীরে তাকে লেকের দিকে নিয়ে যায়। খংজু লেকের ভেতর ঢুকে পড়ে এবং মনে করে সে অবশেষে ক্যাপ্টেনকে ধরে ফেলেছে, কিন্তু যাকে সে ধরেছিল সেটি ছিল এক ভয়ঙ্কর পচাগলা মৃতদেহ। এরপর সে আত্মা খংজুকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং ডুবিয়ে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সুইং, চংবিং ও সেজং আতঙ্কে গাড়িতে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা লক্ষ্য করে পাথরের টাওয়ারটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তারা জিপিএস চালু করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বিষয়টি ছিল অদ্ভুত। এতক্ষণ যেখানে জিপিএস কাজ করছিল না সেখানে এখন কাজ করছে। তবুও তারা বুঝতে পারে আর তারা সহজে তাদের বের হতে দেবে না। যা ভেবেছিল তাই হয়। তারা বারবার একই জায়গায় ফিরে আসছিল, ফলে তারা জিপিএস এর নির্দেশনা উপেক্ষা করে এলোমেলো ভাবে বিভিন্ন রাস্তায় যেতে শুরু করে। হঠাৎ তাদের গাড়ির সামনে কিটে এসে পড়ে এবং জানালা আঘাত করতে থাকে। প্রথমে তারা ভেবেছিল এটাও হয়তো কোনো আত্মা, কিন্তু পরে বুঝতে পারে সত্যিই কিটে এসেছে। তখন তাদের হুঁশ ফেরে। প্রত্যেকে উপলব্ধি করে তারা আসলে গাড়ি নিয়ে সরাসরি লেকের ভেতর ঢুকে যাচ্ছিল, আর কিটের গাড়িটিও তাদের আগে লেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, যদিও সে কোনোভাবে বেঁচে যায়। কিটে তখন বৃদ্ধার কাছ থেকে শোনা সেই গুরুত্বপূর্ণ কথা তাদের জানায়। বৃদ্ধার মতে যে ওই সালমকজি লেকে পড়ে যায় সে জীবিত অবস্থায় আর ফিরে আসতে পারে না, তবে তার মেয়ে একমাত্র ব্যতিক্রম যে কোনোভাবে বেঁচে ফিরেছিল। কিটে যখন জিজ্ঞেস করেছিল কিভাবে সে বেঁচে ছিল, তখন বৃদ্ধা তাকে একটি পাথর দিয়ে বলেছিল টাওয়ারের উপরে রেখে একটি ইচ্ছা প্রকাশ করতে। কিটে আরো বলে সেই পাথরকে শুধুমাত্র মৃতদের ফিরিয়ে আনা বা মৃতদের দেখার সঙ্গে সম্পর্কিত ইচ্ছায় পূরণ করতে পারে। এরপর সবাই নিজেদের ইচ্ছার কথা বলতে শুরু করে। চংবিং বলে সে ধনী হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল, কিন্তু সেটি পূরণ হয়নি। সেজং জানায় সে কোনো ইচ্ছাই করেনি, তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটাতে ভয় পাচ্ছে। সুইং তাকে একটি তত্ত্ব তুলে ধরে। তার ধারণা ক্যাপ্টেন ইউ হয়তো লেক থেকে বের হতে পেরেছিল কারণ তার ইচ্ছা পূরণ হয়েছিল, আর এই কারণেই সে পাথরের টাওয়ারটি ভেঙে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু এখন টাওয়ারটি কোথায় আছে তা কেউ জানে না। সুইং এর ধারণা ছিল ক্যাপ্টেনের তোলার ছবির মতোই হয়তো টাওয়ারটি এখন লেকের মাঝখানে চলে গেছে, তবে তার মনে সন্দেহ ছিল এটি হয়তো সে আত্মাদের ফাঁদ, যেন তারা লেকে নেমে মারা যায়। এদিকে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছিল, তাই পরিবেশ একটু শান্ত করার জন্য কিটে ও সুইং গাড়ি থেকে নেমে পানি আনতে চলে যায়। এ সময় চংবিং সেজংকে তার প্রকৃত ইচ্ছার কথা জিজ্ঞেস করে। ভয়ে ভয়ে কণ্ঠে সেজং স্বীকার করে সে এখানে আসার সময় ইচ্ছা করেছিল যে জীবনে অন্তত একবার সত্যিকার আত্মা দেখতে চায়। এই কথা শুনে চংবিং আরো ভয় পেয়ে যায়। সে বলে যদি সেই ইচ্ছায় সত্যি হয়ে থাকে তাহলে তাদের মধ্যে কেউ একজন হয়তো আত্মা, অথবা হয়তো কোনো আত্মা তার ভেতরে ভর করেছে। তাদের প্রথম সন্দেহ হয় সুইং এর উপর, কেননা শুরু থেকে সুইং অনেক কিছু জানতো এবং নানা সময় তাদের সতর্ক করেছিল। তারা ভাবতে থাকে হয়তো সুইং তাদের এখানে
এনেছে, অথবা সে নিজেই কোনো আত্মার প্রভাবে রয়েছে। এদিকে সেজং আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। রাত তখন প্রায় 1:30, কিন্তু সময় যেন আর এগোচ্ছিলই না। ঘড়ির কাঁটা একই জায়গায় আটকে ছিল। ভয়ে তারা দুজন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সুইং কিটে তাদের থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের গাড়ির উইন্ডো সিটে পানি পড়তে শুরু করে। তারপর আতঙ্কে একটি কাটা মাথা গিয়ে উইন্ডো সিটে আঘাত করে। তারা আতঙ্কে গাড়িটি আরো দ্রুত চালিয়ে অবশেষে একটি মহাসড়কে পৌঁছে যায়। সেখানে তারা দুজন পুলিশকে দেখতে পায়। তারা পুলিশের কাছে সাহায্য চায়। একজন অফিসার চংবিংকে বলে তার গাড়ি চালু করতে সাহায্য করতে হবে। অন্য অফিসার সেজং এর সঙ্গে থেকে ঘটনা বিবরণ নিতে শুরু করে, কিন্তু অফিসারটি যে প্রশ্নগুলো করছিল সেগুলো হুবহু সেই একই প্রশ্ন ছিল যা তারা আগে গোস্ট রেডিওতে শুনেছিল। কণ্ঠটিও ঠিক একদম একই। এ সময় সেজং অফিসারের দিকে ভালো করে তাকায়। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল লাল রঙে। তখন সে বুঝতে পারে এটি কোনো মানুষ নয়, এটি একটি আত্মা। আর ঠিক এটাই ছিল তার করা ইচ্ছা, জীবনে একবার সত্যিকারের আত্মা দেখা। ওদিকে চংবিং যখন পুলিশ অফিসারে গাড়ি চালু করার চেষ্টা করছিল, তখন হঠাৎ সে দেখতে পায় সে আসলে দাঁড়িয়ে আছে লেকের মাঝখানে, আর তার পাশে কোনো পুলিশ অফিসার নেই। সেখানে ছিল সেই অশুভ আত্মা। মুহূর্তের মধ্যে আত্মাটি তাকে মেরে ফেলে। এদিকে কিটে ও সুইং হংতের মৃতদেহের কাছে সেজং এর আইপ্যাড খুঁজে পায়। সেখানে ক্যাপ্টেন ইউ এর মেমোরি কার্ড ছিল। ছবিগুলো দেখে তারা জানতে পারে পাথরের টাওয়ারটি লেকের অন্য পাশে রয়েছে। ঠিক তখনই সেজং এর আতঙ্কিত চিৎকার শোনা যায়। সুইং ও কিটে দ্রুত তার দিকে ছুটে যায়। তারা দেখে সেজং ভয়ে কাঁপতে কাঁপতে একটি গাড়ির নিচে লুকিয়ে আছে। সুইং তাকে বের করে আনতে গাড়ির নিচে ঢোকে, কিন্তু তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। গাড়ির ড্রাইভারের আসনে বসে আছে চংমিং, তবে সে আর স্বাভাবিক মানুষ ছিল না। মনে হচ্ছিল কোনো আত্মা যেন তাকে ভর করেছে। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করে। কিটে দ্রুত সুইং কে টেনে বের করে আনতে সক্ষম হয়, কিন্তু সেজং গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। এরপর চংমিং গাড়ি থেকে বেরিয়ে আসে। সে অস্বাভাবিকভাবে নিজের ঘাড় ঘুরিয়ে একটি ভয়ঙ্কর হাসি দেয়। এরপর সেও মারা যায়। এখন তাদের সামনে একটাই পথ খোলা ছিল, যে করেই হোক পাথরের টাওয়ারটি ধ্বংস করতেই হবে। কিটে তাদের ভাসমান নৌকায় বাতাস ভরে লেক পার হওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু সুইং এর হঠাৎ সন্দেহ হয়। কিটে তো মাত্র কিছুক্ষণ আগে এসেছে, তাহলে সে কিভাবে নৌকার কথা জানলো, আর নৌকাটি কোথায় রাখা ছিল সেটাই বা সে কিভাবে জানে। এরপর প্রকাশ পায় সেই ভয়ঙ্কর সত্য। সুইং এর সঙ্গে থাকা কিটে আসলে কিটে ছিল না, সে ছিল সেই এক অশুভ আত্মা যে আগে ক্যাপ্টেন ইউ এর রূপ ধারণ করে এখানে এসেছিল। আত্মাটি সুইং কে বলে আসলে সালমোকজি লেকে আসার কথা ছিল তার, কিন্তু তার পরিবর্তে ক্যাপ্টেন ইউ সেখানে এসেছিল, আর সেই কারণেই তার মৃত্যু হয়েছে। ঠিক তখনই সুইং আসলে কিটেকে লেকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে। সে সুইং কে বলে আত্মাটির কথা যেন বিশ্বাস না করে। সুইং এর তখন হুঁশ ফিরে আসে। এরপর আত্মারি সুইং কে বলে কিটেকেও যেন সে লেকের ভেতরে ডেকে আনে, যেমন সে অন্যদের ডেকেছিল। কথা শেষ হতে আত্মারি অদৃশ্য হয়ে যায়। সুইং যখন নৌকার বৈঠা তুলতে হাত বাড়ায়, তখন হঠাৎ আত্মারি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। তাকে বাঁচানোর জন্য কিটে নিজে লেকে ঝাঁপ দেয়। পানির নিচে সে দেখে অসংখ্য মৃতদেহ সেনাবাহিনীর মতো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিটে প্রাণপণ চেষ্টা করে সুইং কে বাঁচাতে। মনে হচ্ছিল পানির নিচে লতা পাতার মতো কিছু তাকে শক্ত করে বেঁধে রেখেছে, কিন্তু সেই অশুভ আত্মা এবার কিটেকেও ধরে ফেলে। এরপর দেখা যায় সুইং পানির উপর ভেসে উঠতে সক্ষম হয় এবং লেক থেকে বেরিয়ে আসে। সুইং বুঝতে পারে সে লেকের অপর প্রান্তে পৌঁছে গেছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় পাথরের টাওয়ার। সুইং সেটি ভাঙার চেষ্টা করে, কিন্তু তখন টাওয়ারের ভেতর থেকে অশুভ আত্মার হাত বেরিয়ে এসে তাকে ধরে ফেলে। তবে সুইং হাল ছাড়ে না। সে টাওয়ারের চারপাশে বাঁধা দড়ি টেনে ছিঁড়ে ফেলে, ফলে পুরো টাওয়ারটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে সুইং চাপা পড়ে যায়। এরপর দেখা যায় কিটে লেক থেকে বেঁচে বেরিয়ে এসেছে। সে দেখতে পায় সুইং টাওয়ারের নিচে চাপা পড়েনি, বেঁচে গেছে, কিন্তু তার আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল, ঠিক সেই রকম পরিবর্তন যার কথা বৃদ্ধা তার নিজের মেয়ের ব্যাপারে বলেছিলেন। এরপর গল্প কয়েকদিন পরে এগিয়ে যায়। অফিসের পরিচালক কিটেকে একটি বিস্ময়কর তথ্য জানান। ক্যাপ্টেনও হাসপাতালে মারা যায়নি। আগে যে তথ্য দেওয়া হয়েছিল সেটি ভুল ছিল। আসলে সে লেকে পড়েই মারা গিয়েছিল। হাসপাতালে শুধু তার মৃতদেহ আনা হয়েছিল আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য। অর্থাৎ ক্যাপ্টেন ইউ কখনোই জীবিত অবস্থায় লেক থেকে বের হতে পারেনি। তাহলে এতদিন যাকে তারা দেখেছে সে হয়তো ক্যাপ্টেনের আত্মা ছিল, অথবা তার রূপ ধারণ করে কোনো অশুভ আত্মা। এই তথ্য শুনে কিটে ভীষণ হতবাক হয়ে যায়। এরপর কিটে সুইং এর কাছে যায়। সে চুপচাপ দাঁড়িয়ে ছিল। হঠাৎ পাশের বেসিন থেকে সালমোকজি লেকের পানির মতো নোংরা পানি বের হতে শুরু করে, আর তখনই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। কিটে বুঝতে পারে সে আসলে কখনোই লেক থেকে বের হতে পারেনি। সে নিজেকে আবার সালমোকজি লেকের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে, আর লেকের মধ্যে সে সুইং এর আত্মাকেও দেখতে পায়। সুইং এর আত্মা তাকে একটি কথা মনে করিয়ে দেয়, কোনো কিছুকে সহজে বিশ্বাস করো না। তাহলে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।